পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সভ্যতা নির্মাণের কারিগর হয়েও নিষ্পেষিত শ্রমিক সমাজ। অধিকার আদায়ে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের মিছিল সমাবেশ। অবশেষে ৩৩ বছর পর কথা রাখল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা ৩১ জুলাই ভোট গ্রহণ। পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। হস্তশিল্প কৃষি পণ্য বেচা কেনায় দিনে কোটি টাকার লেনদেন। এবং ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল, দিশে হারা নেতানিয়াহু প্রশাসন। বিদেশি সহায়তার আহ্বান, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি মশিউর অনেক। চে গুয়েভারা কিংবা নিন্তারিও গেতেরাস, এই হাতটা বা মুষ্টিমেয় হাতটা প্রকাশ করে শ্রমিকদের অধিকার আদায়ের কথা। সভ্যতা করার এই সমস্ত কারিগরদের জন্য আজকের এই দিনটি ধার্য করা, যা মে দিবস নামে খ্যাত। সারা বিশ্বেই পালিত হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের আজকের এই দিনটি। ৮ ঘন্টা কাজের দাবিতে ১৮৮৬ সালে শ্রমজীবীদের আত্মত্যাগে পূরণ হয় এই দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় শ্রম আইন, কিন্তু বাংলাদেশে অনেক পেশায় এই বাস্তবায়ন এখন পর্যন্ত দেখা মেলেনি। তাদের প্রতিবাদ, কষ্ট আর অভিমান ফুটে ওঠে গানে, গল্পে। উঠে আসে জীবন জীবিকার গল্প, পূর্বপুরুষের ইতিহাস। মে দিবসে শ্রমিকজীবীদের যাপিত জীবনের কথাই শুনবো শাহাদাত অব্রের প্রতিবেদনে। দুহাতে পৃথিবীর গান বুনে চলে যে শ্রমিক, তার মুখে নেই মে দিবসের খুশি। আইনের বইয়ে লেখা ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম আর ৮ ঘন্টা অবকাশ। বাস্তবে তার দেখা নেই, তাই কাজের পাশাপাশি চলে গুনগুন, হয়ে ওঠে তাদের গান। আমার দিল হবে না ফাঁসি হবে গো, উখিলে তো কইল না, মেহাদেশের শামসুল হক জামিন দিল না আমারে, মেহাদেশের শামসুল হক জামিন দিল না। মাঝির গানে বাজে ভাটির কান্না, জোয়ারের ডাক। থানায় যারা মিথ্যা কেস করিল। এই যেমন হামিদ মাঝি গানে গানে বলছিলেন তার শঙ্কা ও প্রতিবাদের কথা। মেহাদেশের শামসুল হক জামিন দিল না। হ্যাঁ, এই আস্তে রাখতেছে মনে হয় 12টায় 10টায় যে সুযোগ পাই ওই সময়ই মনে হয় যে আমার ফুর্তি করে একটু মনের ফুর্তি আসে, একটু ওই গান গাই। মাঠের গান ফসলের মতোই। ওই কাল গাড়িয়াল বাহাই আর কত কাল থাকবো গো আমি পন্থের দিকে চাইয়া। মাটির ঘ্রাণ আর পরিশ্রমের ছবি আঁকে শব্দে শব্দে। নারীর মন মন পহইরা রয় রে। এই গান শুধুই কৃষকের, শুনেছেন পূর্বপুরুষের কণ্ঠে, আর এখন গান ধরেছেন নিজেই। এই খেতে পাট খেতে নিয়ে তো ওই খেতে ধান কাটতো, ওই গান গাইতো, শিয়াল বেড়ে শিয়াল কয় খাটাস বেড়ে জীবন বাঁচায় উপায় না রে। হ্যাঁ, এই ধরনের গান, বিভিন্ন ধরনের গান গাইতো। রহিম বাসার গান গান শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা। ডকের পাশেই ঘাট, লেবারদের বুকে জমে থাকা ক্লান্তি রূপ নেয় গুনগুন গানে। গান এখানে মনের কথা বলে। বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যার পরে ধরেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত, আবার কোনো সময় 12টা বাজে গান বাজনা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে।
কামারের হাতুড়ি শুধু লোহা গড়ে না, গড়ে ইতিহাস। এই যে কামার হাতুড়ি আর আগুনের তাপে পুড়ে যে কাজ শুরু করে, সে কাজ শেষ হয় 12 ঘন্টা পর। দিনে 8 থেকে 900 টাকা পায়। হয় অসুস্থ, তবু করতে হচ্ছে এই যুদ্ধ। যে পরিমাণ টাকা পয়সা পায়, এই যে টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে চলছে, চাকরি বাকরি কোথায় থেকে করানো। আর এই হিসেবে তো আমাদের আগুনে তো এমনিও পুরো জীবনও শেষ, এমনিও শেষ। এই যে গরমে আবার অসুস্থ হয়ে যায়। আমরা রেগুলার তো কাজ করতে পারি না, হয়তো সপ্তাহের মধ্যে দেখা যায় একদিন গ্যাপ যায়, বা এমন আছে পুরো সপ্তাহে কাজ করি, আবার 15-20 দিন একটা না কাজ করি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। তবু তারা আশায় বাঁচেন। ধরেন তাদের নিজ পেশা, নিজস্ব গান। গবেষকরা বলছেন তাঁতি, কামার, কুমার সব পেশার আছে আলাদা আলাদা গান, সুর ও প্রকাশভঙ্গি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমধারী। প্রত্যেকটা গানে দেখবেন যে খুব সিগনিফিকেন্টভাবে শ্রমজীবী মানুষদের, তাদের যে সৃজনশীলতা, তাদের যে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা এবং প্রাণ প্রকৃতির সাথে তার যে জীবনের সম্পর্ক, সেখান থেকে আসলে এই গান তৈরি হয়েছে। আমি কি দিয়ারান্ধুন ও নারে রায়ানবো বালায়ে হেই না বা আসর গোরে রে। প্রত্যেক পেশা ও জীবনের যেমনি গল্প আলাদা, তেমনি কিন্তু প্রত্যেক পেশা ও জীবিকার গানগুলো হয় আলাদা আলাদা। এখানে এসে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকেই কিন্তু হচ্ছে যেই কাজের ফাঁকে নিজের যেই পছন্দের গানটি আছে সেটি গুনগুন করে গাইছেন, এবং সেই গানে প্রকাশ পাচ্ছে তাদের জীবন যুদ্ধের কথা, তাদের কর্ম ও পরিশ্রমের কথা। শাহাদাত অবশ্য এখন ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশের আরও খবর জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ, দেখতে পাচ্ছি যে বেশ বড় সড়ো একটা আয়োজন। তো প্রথমে জানতে চাই আপনার কাছে যে জামায়াতের আমির এখনো আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কিনা, পাশাপাশি বক্তারাই বা সেখানে কি বলছেন? উপলক্ষে সেটি মূলত শুরু হয়। আপনি যেটি জানতে চেয়েছিলেন যে এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তার আসার কথা রয়েছে, তিনি এসেছেন কিনা। এখন পর্যন্ত তিনি আসেননি, বা কিছুক্ষণের মধ্যে যারা আয়োজক আছেন তারা বলছেন যে উনি আসলে এখানে পৌঁছে যাবেন। সমাবেশকে কেন্দ্র করে যারা বিভিন্ন পেশার শ্রমিকরা বা বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে কাজ করছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের মিছিল নিয়ে তারা এই জায়গাটিতে আসছেন এবং এখানে জড়ো হচ্ছেন। আরেকটি বিষয় যেটি একটু জানাই রাখি যে আজকের এই শ্রমিকদের এই দিনটি ঘিরে আরও শ্রমিকদের যে উচ্ছ্বাস, বা তারা এই দিনটিকে যারা এখানে এসেছে শ্রমিক, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে নানানভাবেই শ্রমিকদের আসলে এখনো এই যে সভ্যতা এতদূর আগালেও বিভিন্নভাবেই শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে, বা তারা আসলে নিষ্পেষণের শিকার হচ্ছে। সেই এই যে কণ্ঠ, বা তাদের যে নিষ্পেষণের কণ্ঠ, সেটি তারা এখানে জানান দিতে এসেছেন। তেমনি যারা শ্রমিক নেতা রয়েছেন, শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার নিয়ে কি কথা বলেন বা কি ধরনের বার্তা দেন, সেটি যেমন তারা এখানে শুনতে এসেছেন তারা বলছেন। এবং আরেকটি বিষয় যদি বলি যে এখানটিতে এটি যেহেতু শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতের একটি সহযোগী অঙ্গ সংগঠন, এখানে জামায়াতের কেন্দ্রীয় নেতারাও আমরা দেখছি, তারা এটিও বলছেন যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নেতারা কি বক্তব্য দিচ্ছেন বা শ্রমিকদের উদ্দেশ্যে আগামী দিনের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের উদ্দেশ্যে দল হিসেবে জামায়াত কি বার্তা দেয় সেটি শোনার জন্য তারা আসলে মূলত এখানে এসেছেন, বা তারা তাদের যে বক্তব্য সেটি তুলে ধরার জন্য এখানে এসেছেন। আমরা দেখছি যে সকাল থেকেই যেখানে এই পল্টন মোড়ে একটি জনবহুল এলাকা, যদি একটি গুরুত্বপূর্ণ এলাকা আছে, সরকারি ছুটির দিন হওয়ায় সেই ধরনের পাবলিক পরিবহন অর্থাৎ যেই গণপরিবহনের যে সেটি আমরা দেখছি না, গণপরিবহনের কোনো চাপ বা সেটা আদিকে একদম কম বললেই চলে। কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে যারা আয়োজক তারা এখানে এসেছেন
এবং যারা এই সমাবেশকে সফল করতে অর্থাৎ এই শ্রমিক সংগঠনগুলো যে রয়েছে, বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠনগুলোর নেতারা বা অঙ্গ সংগঠনগুলো ঢাকা থেকে তারা এখানে জড়ো হচ্ছেন এবং এটি আরও তারা আসলে ধীরে ধীরে তাদের যে এই সমাবেশ একটি সফল করার জন্য তারা এখানে যোগ দিচ্ছেন। এবং এই বিষয়টা আমি জানিয়ে রাখি, আনুষ্ঠানিকভাবে 9টা শুরু হলে কেন্দ্রীয় নেতারা কিন্তু এখন পর্যন্ত বক্তব্য দেয়নি। কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমিরের বক্তব্য রাখার কথা হচ্ছে, তিনি এখনো এসে উপস্থিত হননি। তিনি যখন আসবেন বা শ্রমিক উদ্দেশ্যে কি কথা বলবেন, কেন্দ্রীয় নেতারা কি বার্তা দেয় শ্রমিক উদ্দেশ্যে, সেটি পরবর্তীতে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। অনেক এই ছিল পল্টন মোড় থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ থেকে আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, কল্যাণ ফেডারেশন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাওদ মাহমুদ। সারা দেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। সিলেটে, খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মে দিবসের র্যালি ও সভা সমাবেশ। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং খুলনায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। তবে শুরুতে চলে যেতে চাই শুভ, আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে আয়োজন, সে আয়োজনটা আসলে শুরু হয়েছে কিনা এবং কি কি ধরনের আয়োজন আজকে রাখা হয়েছে আজকের এই শ্রমিক দিবসকে কেন্দ্র করে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মহান মে দিবস উপলক্ষে আসলে সিলেটে সকাল থেকেই নানা ধরনের আয়োজন ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন, আমি যদি নাম নিতে চাই, প্রথমেই শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন, শ্রমিকদের বিভিন্ন ধরনের সংগঠন, হোটেল রেস্তোরাঁ, শ্রমিক সহ বিভিন্ন সংগঠন কিন্তু আজকে সকাল থেকে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছেন সিলেটের বিভিন্ন প্রাঙ্গণে। এবং আমি এই মুহূর্তে রয়েছি কবি নজরুল অডিটোরিয়ামে এবং সিলেট এখান থেকে কিন্তু তারা মিছিল নিয়ে সিলেটের যে প্রাণকেন্দ্র সিলেট বন্দর বাজারে পৌঁছে গিয়েছিলেন এবং সিলেট বন্দর বাজার থেকে এখানে আবার জেলা প্রশাসকের একটি বিশেষ মিছিল ছিল। সেই মিছিল সহযোগে 11টার দিকে এখানে আসা হবে এবং 11টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এর ফাঁকে কিন্তু সিলেটে আরেকটি বিশেষ ব্যতিক্রমী একটি অনুষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে গান মিছিল। শ্রমিক যারা তাদের ঘামে, তাদের রক্তে এই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়, তাদেরকে নিয়ে আজকে তাদের বিনোদনের জন্য গান মিছিল অনুষ্ঠিত হবে। সেটি কিন্তু তাদের কিন্তু উদীচী নামক যে সংগঠন, উদীচী শিল্পী কৃষ্ণ কিন্তু সেই আয়োজন করছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে কিন্তু সকাল 9টা থেকে আমরা দেখেছি যে সিলেটের শহর থেকে বিভিন্ন ধরনের সংগঠন তারা মিছিল নিয়ে আসছেন। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু শ্রমিক দিবসে যাতে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয় সে বিষয়ে কিন্তু সে বিষয়ে কিন্তু একটি মশাল মিছিলও হয়েছে। এবং আরেকটি বিষয় আমি যদি জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজনও রয়েছে, বিশেষ করে জেলা প্রশাসন থেকে কিন্তু নানা ধরনের আয়োজন আমরা দেখতে পেয়েছি এবং মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপলক্ষে বিশেষ করে যে গান মিছিল রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য শ্রমিকরা যুক্ত থাকবেন এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে আসলে এই যে শ্রমিকদের যাদের ঘামে, যাদের রক্তে এই বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন কিছুই স্বনির্ভর হয়, তাদেরকে যেন তাদের যে যথাযথ মর্যাদা সেটির জন্য দেওয়া হয়, এমনটি ছিল আসলে আজকের দাবি। এই ছিল আমার কাছে আসলে শ্রমিক দিবসের সিলেট থেকে সর্বশেষ। এবার চলে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আমি দেখতে পাচ্ছি আপনার ঠিক চারপাশে বেশ আয়োজন করে ঘটা করে পালন করা হচ্ছে শ্রমিক দিবস। তো জানতে চাই যে আজকে কি কি আয়োজন রাখা হয়েছে আজকের এই মহান শ্রমিক দিবসকে কেন্দ্র করে। অনেক মালিক শ্রমিক এক হয়ে গড়ব দেশ নতুন করে, এই স্লোগানকে সামনে রেখে আজকে সকাল থেকে আমরা দেখেছি এই মে দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে খুলনাতে। এরই মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই খুলনার যে রেল স্টেশন থেকে একটি র্যালি বের হয়েছে এবং এই র্যালিটিতে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু বেশ নানা রকম আয়োজন ছিল সেই র্যালিতে। যেমন ছিল শ্রমিকদের নানা রকম স্লোগান, সেরকমই কিন্তু ছিল সেখানকার
ব্যান্ডের একটি আয়োজন এবং সেখানে কিন্তু ব্যান্ড বাজিয়ে তারা এই র্যালিটির কিন্তু শিল্পকলা একাডেমি পর্যন্ত নিয়ে এসেছে এবং তারপরে কিন্তু শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। এবং র্যালি থেকে শুরু করে এই শিল্পকলা একাডেমির এই যে আলোচনা সভা, এখানে কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এই মুহূর্তে এখানে কিন্তু রয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, এর পাশাপাশি এখানে সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও কিন্তু এখানে আমরা দেখেছি যে বিভিন্ন রকম শ্রমিক সংগঠন রয়েছে নগরীর, প্রায় সব ধরনের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনও কিন্তু এখানে রয়েছেন। এখানে তারা বলছেন যে শ্রমিকদের যে অধিকার, শ্রমিকদের যে দাবি, সেসব দাবি আদায়ের লক্ষ্যে সারা বছরই কিন্তু বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এই সংগ্রাম আন্দোলনের কথাই কিন্তু তারা সবসময় বলেন এবং আমরা কিন্তু যতদূর জানি যে 1886 সালে যে শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল তারপর থেকেই কিন্তু এই শ্রমিকদের যে দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা যেটি বলছেন যে এই মে দিবসটাই কিন্তু তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং তারা এই শ্রমিকদের অধিকারের কথাই কিন্তু এই দিনটিতে বলে থাকেন। সব মিলিয়ে বেশ জমজমাটভাবে কিন্তু পালন করা হচ্ছে এই মে দিবস খুলনাতে। তো অনেকেই ছিল আমার কাছে খুলনা থেকে মে দিবস উদযাপনের সবশেষ খবর। মহান মে দিবস উপলক্ষে নানা জায়গায় চলছে দেশের নানা কার্যক্রম, রাখা হয়েছে নানা আয়োজনে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সিলেট ও খুলনা থেকে সহকর্মীরা। ন্যায়ভিত্তিক মজুরি কাঠামো প্রতিষ্ঠায় মালিক শ্রমিক উভয়কে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে এমন কথা বলেন তিনি। আগামীতে শ্রমিকদের সরকারি প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। সরকার শ্রমজীবীদের পাশে আছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, মজুরি বৃদ্ধি সহ নানা সুযোগ সুবিধা বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। উপদেষ্টা আরও বলেন, এখনো অনেক শ্রমিক অধিকার থেকে বঞ্চিত। বৈষম্যহীন এই দেশে, এই বৈষম্যহীন দেশ করতে তাদের একসঙ্গে কাজ করতে হবে। পরে মানিক মিয়া এভিনিউ থেকে মে দিবসের র্যালি শুরু হয়ে শেরেবাংলা নগরে গিয়ে শেষ হয়। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয়, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। পারিবারিক স্বনির্ভরতা পাশাপাশি দেশের অর্থনীতি, এই দুইকেই সমৃদ্ধ করতে দিন রাত এক করে কাজ করে যান, পরিশ্রম করে যান মালয়েশিয়া প্রবাসীরা। শ্রমজীবীদের অধিকার আদায়ের দিনেও একটুকু ছুটিও মেলে না তাদের। তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে তারা দাবি জানাচ্ছেন, এই শ্রমের দাম যেন শুধু অর্থে পরিশোধ করা না হয়, পাশাপাশি দেওয়া হয় তাদের প্রাপ্য সম্মানটুকু। এছাড়া বৈধতার সুযোগ পেতে দুই দেশের সরকারের মধ্যে ফলপ্রসূ আলোচনারও আহ্বান জানিয়েছেন অনিয়মিত এই সমস্ত প্রবাসীরা। মালয়েশিয়া থেকে শারিয়ার তারেক জানাচ্ছেন বাকিটা। নির্মাণাধীন ভবন, শহরের রাস্তা, কৃষি জমি কিংবা শিল্প কারখানা, সবখানেই চোখে পড়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মব্যস্ততা। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনিতে এভাবেই সময় কাটে শ্রমজীবীদের। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বুক ভরা স্বপ্ন কেবল পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর। মালয়েশিয়ার শ্রমবাজারে এমন বৈধ প্রবাসী বাংলাদেশি আছেন প্রায় 9 লাখ। এ তালিকায় অনিয়মিতদের যোগ করলে মোট প্রবাসী বাংলাদেশির সংখ্যা 9 লাখেরও অনেক বেশি হবে বলে মনে করেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রতিদিন ভোর থেকে শুরু হয় এক একজন প্রবাসীর জীবন সংগ্রাম। শ্রমজীবী এসব মানুষদের অধিকার আদায়ের দিনটি ছুটির দিন হলেও এদিনে সবার মুখে হাসি ফোটে না, কারণ একদিন কাজ না করলে মজুরি মেলে না অনেকেরই। আমাদের মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য এটা ভালো বিষয় না, কারণ আমরা কাজ না করলে টাকা পাই না। একদিন কাজ অফ, আমরা একদিনে টাকা পাই না। তো এটা আমাদের জন্য যারা শ্রমিক আছে, যারা প্রবাসের মাঠে যারা আছে,
তাদেরকে জন্য খুবই দুঃখজনক। রেস্টুরেন্টে কাজ করে, শপিং মলে কাজ করে, তারা এই মুহূর্তে আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও ছুটি নিতে পারে না, তাদের জন্য একটু ডিফিকাল্ট। সেদিকে আমাদের কোম্পানি নিয়মকানুন অনেক ভালো, আমরা ছুটি পাইছি। এই যে আমরা সারাদিনে 11-12 ঘন্টা যে কষ্টটুকু করি, সেই কষ্টটুকু করার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবারের জন্য। আমাদের পরিবার যেন ভালো থাকে, পরিবার যেন হাসি খুশি থাকে এবং আমরা যেন একটা ভালো লাইফ পাই। এমন কঠোর বাস্তবতাতেও প্রবাসমুখী হওয়া মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। সফলতার প্রত্যাশায় বিদেশে পাড়ি জমিয়ে জীবন প্রদীপ নিবেছে কারো কারো। 2024 সালে মালয়েশিয়ায় স্বাভাবিক ও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 1199 প্রবাসীর। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রাণ গেছে আরও 262 প্রবাসীর। এদিকে অনিয়মিত হওয়ায় আটক আতঙ্কে সময় কাটছে অনেকের। তাই প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা সহ নানা দাবি বৈধতার সুযোগ প্রত্যাশী প্রবাসীদের। চাচ্ছি যে প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে প্রবাসীদের জন্য হচ্ছে কি একটি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। বৈধ পথে যদি কোনো প্রবাসী রেমিটেন্স পাঠায়, তার পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে সরকারকে সেই প্রবাসীর জন্য একটি ইন্স্যুরেন্স পলিসির ব্যবস্থা করতে হবে, যাতে সেই প্রবাসী দেশে ফেরত আসার পর তার পরবর্তী জীবন যেন সংকটময় না হয় বা একটি অনিশ্চয়তার মধ্যে না থাকে। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া আসার পরে ঠিকমতো বেতন পায় না, ঠিকমতো কাজ পায় না এবং থাকার ভালো ব্যবস্থা থাকে না, যার কারণে তারা অবৈধ হয়ে যায়। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতে চাই, মালয়েশিয়ার সরকারের সাথে একটি আলোচনার মাধ্যমে তাদেরকে আবার বৈধতা দেওয়ার সুযোগ দিন, যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। প্রবাসীরা কেবল বৈদেশিক মুদ্রা পাঠান না, তারা দেশের সম্মান, শ্রম আর আত্মত্যাগেরও প্রতীক। শ্রমিক দিবসে তাই তাদের প্রত্যাশা, ঘাম ঝরানোর দাম যেন শুধু মুদ্রায় নয়, যেন হয় সম্মানের, অধিকারের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। হজযাত্রার তৃতীয় দিন আজ। আগামী 31 মে পর্যন্ত প্রায় 87,000 বাংলাদেশি হজ পালন করতে যাবেন। হজ ফ্লাইটের সবশেষ খবরাখবর জানাতে আশকোনা ক্যাম্পে আছেন সহকর্মী তৌহিদুর তারেক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তৌহিদ, আপনি জানাবেন যে আজকে ঠিক কতগুলো ফ্লাইট ছেড়ে যাচ্ছে হজের উদ্দেশ্যে এবং ঠিক কতজন হজ যাত্রীকে নিয়ে যাচ্ছেন তারা? সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? সবশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সে অনুযায়ী আজকে 10টি ফ্লাইটে 4100 হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে আসলে আজকে রওনা হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন শুরুতে, যে আজ বাংলাদেশি যে হজযাত্রী রয়েছে তাদের সংখ্যা প্রায় 87,100 জন। এই হজযাত্রীরা মূলত গেল সোমবার থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়া শুরু করেছেন। বিভিন্ন ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে গমন করছেন এবং এইবারের যে হজযাত্রা, সেই হজযাত্রার ক্ষেত্রে প্রশাসন এবং কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যাতে যে হাজিরা রয়েছেন তারা যাতে কোনো ধরনের সমস্যা ছাড়াই মোটামুটি খুব ভালোভাবেই তাদের হজ পালন করতে পারেন এবং সৌদি আরবে পৌঁছতে পারেন, সে ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে একটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, যে এই বছর এই আশকোনা হজ ক্যাম্পেই কিন্তু দু দেশের যে ফর্মালিটিগুলো রয়েছে এয়ারপোর্টের, সেই ফর্মালিটিগুলো কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পেই সম্পন্ন করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং গেল সোমবার থেকে শুরু হওয়া এই হজ ফ্লাইটে কিন্তু তাই করা হচ্ছে এবং সেই উদ্দেশ্যে সৌদি আরবের যে ইমিগ্রেশন আসলে হজ যাত্রীরা মুখোমুখি হওয়ার কথা, সেই ইমিগ্রেশনে কিন্তু এখানেই সম্পন্ন হওয়ার কথা এবং তাই হচ্ছে। সৌদি আরব থেকে 75 সদস্যের একটি দল কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে। তারা এই ইমিগ্রেশন কিন্তু সম্পন্ন করছেন, যাতে হজযাত্রীরা কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই যাতে সৌদি আরবে পৌঁছাতে পারে এবং হজ সম্পন্ন করতে পারে। এই ছিল আমাদের সর্বশেষ। হজযাত্রার তৃতীয় দিন আজ এবং সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে সহকর্মী। এই মুহূর্তে চলে যাব অন্যান্য খবরে। হস্তশিল্প, কৃষি শিল্প, প্রায় সব ধরনের পণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদানে হয়েছে নতুন দিগন্তের সূচনা। আর এতে করে গতি বেড়েছে ব্যবসা বাণিজ্যে। প্রান্তিক এই জেলা থেকে দৈনিক কোটি টাকার পণ্য লেনদেন হচ্ছে কুরিয়ার ও পার্সেল সার্ভিসের মাধ্যমেই। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত।
পঞ্চগড় জেলা শহরের সফল উদ্যোক্তা খাদিজা আক্তার তার প্রতিষ্ঠানের তৈরি নকশিকাঁথা এখন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। খাদিজা আক্তারের ব্যবসাকে সহজ করে দিয়েছে বিভিন্ন কুরিয়ার ও পার্সেল সার্ভিস, যার মাধ্যমে দ্রুত সময় ও সহজেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে পণ্য। কন্ডিশনে আমরা দিয়ে দিই কুরিয়ারে প্যাকেট করে। এটা আমাদের আর কোনো ইয়ে থাকে না, খরচ থাকে না। কুরিয়ার মাধ্যমে ওরা টাকা ওখান থেকে মাল নিয়ে যায়, টাকা দিয়ে মাল নিয়ে যায়, পরে আমরা কুরিয়ার থেকে টাকাটা নিয়ে আসি। খাদিজা আক্তারের মতো জেলার ছোট বড় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার সহজ হয়েছে। জেলায় 8 থেকে 10টি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে চা, মরিচ, সুপারি, বাদাম সহ প্রায় সব ধরনের পণ্য সামগ্রী দেশ জুড়ে লেনদেন করা যাচ্ছে সহজেই। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের কারণে বাড়ছে গ্রাহকদের আস্থা। পণ্য ক্রেতার কাছে পৌঁছা মাত্রই মিলছে টাকাও। 10 বস্তা 5 বস্তা মাল লেগে তো এক গাড়ি মাল দেওয়া যায় না, এই জন্য এই কুরিয়ারের মাধ্যমে দিলে মোটামুটি আরে 1 বস্তা 5 বস্তা এইভাবে দেওয়া যায়। কুরিয়ারের সুবিধা হচ্ছে যে সারা বাংলাদেশে এনাদের সার্ভিসটা অনেক ভালো, তাড়াতাড়ি এই গন্তব্যের মধ্যে মালটা পৌঁছায় এবং আমরা কন্ডিশনের টাকাটা সঠিক সময়ে পাই। 48 ঘন্টার মধ্যে মাল আমরা সেখানে নিরাপদে পৌঁছে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা টাকা পয়সার আগে যে ঝামেলা ছিলাম এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাচ্ছি। বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদানের মাধ্যমে শুরু হলেও বর্তমানে পণ্য আনা নেওয়ার সহজ মাধ্যমে পরিণত হয়েছে এই কুরিয়ার ও পার্সেল সার্ভিস। বিগত সময়ের তুলনায় প্রতিনিয়তই গতি পাচ্ছে নতুন এই সেবা। তাই তো দিনভর সেবা গ্রহীতাদের ভিড়ে ব্যস্ত সময় কাটে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মীদের। একটা ট্রাকে নিয়ে গেলে অনেক টাকা খরচ, আর কুরিয়ারে নিয়ে গেলে তুলনামূলকভাবে অনেক কম এবং দ্রুত গতিতে চলে যায়। এটা আগে যে মালামাল পাঠাতো গাড়িতে ট্রাকে, তখন মালামাল ক্ষতি হতো, হারাতো। এখন কুরিয়ারে মাল দিলে নিশ্চয়তা থাকে, হারায় না, ক্ষয়ক্ষতি হয় না। এই কারণে মানুষ কুরিয়ারে মাল পাঠায়। অল্প সময়, নিরাপদ আর ঝামেলাহীন সুবিধার কারণে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানে দিন দিন আস্থা বাড়ার পাশাপাশি দৈনিক কোটি টাকার পণ্য লেনদেনে প্রান্তিক জেলার অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বলে জানান বিসিক কর্মকর্তা। খুব দ্রুত আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্ট ক্রেতার কাছে চলে যাচ্ছে। নিঃসন্দেহে এই কুরিয়ার সার্ভিসটা আমার কাছে অনেক ভালো মনে হয়, এতে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। পণ্য কিংবা ডকুমেন্ট পরিবহনে নতুন দিগন্তের সূচনা করেছে এই কুরিয়ার নির্ভর বাণিজ্য, যেখানে শহর আর গ্রামের দূরত্ব এখন আর কোনো বাধা নয়। লক্ষ্য রহমান, এখন পঞ্চগড়। গোলায় ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার কৃষকরা। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার খিলিয়াজুড়ির হাওড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, আপনার কাছে জানতে চাই যে হাওড়ে কতটুকু ধান এখন পর্যন্ত কাটা শেষ হয়েছে, আর আবহাওয়ার অধিদপ্তর কি বলছেন, আবহাওয়া কি অনুকূলে থাকবে কিনা? অনেক হাওড়ে কিন্তু এখন ধান কাটার উৎসব চলছে। আমি যদি আপনাকে বলে রাখি, এখন কিন্তু হাওড়ের যেই বিস্তৃত জমিগুলো রয়েছে সেই বিস্তৃত জমিগুলোর প্রায় 90% ধান কিন্তু ইতিমধ্যে ঘরে উঠে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার একেবারে যে সীমান্ত, একেবারে যে হাওড় বিস্তৃত উপজেলা রয়েছে খালিয়াজুড়িতে। এই খালিয়াজুড়ির পুরোটা জুড়েই কিন্তু এক ফসলি যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো থেকে কিন্তু ধান সংগ্রহের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু এখন জমি থেকে ধান কাটা হয়তো দেখছেন যে আসলে জমি থেকে ধান কাটার পর এখন রোদে শুকিয়ে ওইগুলো বিক্রয় এবং ঘরে তোলার যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু গ্রহণ করছেন কৃষকরা। আপনি আবহাওয়ার কথা বললেন, আমি যদি এখন বলে রাখি, এখন কিন্তু প্রখর রোদ। এই প্রখর রোদের মধ্যে কৃষকরা কিন্তু গরম সহ্য করেই কিন্তু তারা এই ধানগুলো প্রক্রিয়াজাত করছেন। আর আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত তেমন কোনো আবহাওয়ার ঝুঁকি কিন্তু নেই, যার ফলে কৃষকদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্য দিয়ে কিন্তু হাওড়ে যে ধান সংগ্রহ, সেই ধান সংগ্রহ অভিযান কিন্তু চলছে। আর এক সপ্তাহের মধ্যে কিন্তু হাওড়ে যে জমিগুলো রয়েছে, অর্থাৎ নিচু জমিগুলো, সেই নিচু জমির ধান কিন্তু পুরোপুরি কর্তন করা শেষ হবে। তবে এখন যেহেতু আধুনিক মেশিন রয়েছে, কম্বাইন হারভেস্টার মেশিন রয়েছে, সেই মেশিনগুলোর সাহায্যে কিন্তু কৃষকদের ধান কাটা আরো সহজ হয়েছে। আমি যদি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই খালিয়াজুড়িতে কিন্তু প্রায় 41,075, এই পুরো হাওড়ে কিন্তু 41,075 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যার টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 1,000 কোটি টাকার উপরে। অনেক, এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। নেত্রকোনার নতুন ধান তোলার উৎসব চলছে, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল।
ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগাম কাণ্ডের পর টানা ৭ম দিনের মতো লাইন অফ কন্ট্রোলে বন্দুকযুদ্ধে জড়ালো ভারত আর পাকিস্তানের সেনারা। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। দুদেশের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার ভারতের আকাশসীমায় পাকিস্তানের সামরিক বিমান সহ সব ধরনের বিমান চলাচল নিষেধাজ্ঞা দিল নয়াদিল্লি। এর আগে পাকিস্তানও তাদের আকাশে ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এতে করে আগামী 23 মে পর্যন্ত ভারত পাকিস্তান দুই দেশের আকাশসীমা পরস্পরের জন্য বন্ধ থাকবে। এই সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তিতে সই করল ইউক্রেন। বুধবার ওয়াশিংটনে এই চুক্তিতে সই করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিরিডেনকো। এর মধ্যে দিয়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে হস্তক্ষেপের সুযোগ পেল যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে খরচ হওয়া 350 বিলিয়ন অর্থ এবার সহজেই উঠাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। ইউক্রেনের খনিজ ইউক্রেনেই থাকবে। অবশ্য এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। ইসরায়েলের দখলকৃত জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত ভয়াবহ দাবানলের থাবায় দিশেহারা নেতানিয়াহু প্রশাসন। আগুন নেভাতে গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ইতালি এবং সাইপ্রাসের সাহায্য চেয়েছে ইসরায়েল। সরিয়ে নেওয়া হয়েছে রাস্তায় আটকে পড়া মানুষ ও স্থানীয় বাসিন্দাদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ভয়াবহ দাবানলের আগুনে দাউ দাউ করে পড়ছে ইসরায়েল। আগুনের লেলিহান শিখার কাছে অসহায় হয়ে দিক বেদিক ছুটছে মানুষ। রাস্তায় গাড়ি রেখে দৌড়ে পালাতে বাধ্য হচ্ছেন অনেক ইসরায়েলি। পুড়ে গেছে বেশ কয়েকটি গাড়িও। ধোঁয়ায় কালো হয়ে গেছে চারপাশ। দাবানলের এই তাণ্ডব ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার প্রধান সড়কেও ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের দাবানলের হানায় টালমাটাল নেতানিয়াহু প্রশাসন। জেরুজালেম ও তেল আবিবের বিভিন্ন সড়ক ও বাড়িঘর থেকে বিপদগ্রস্তদের উদ্ধারে চলছে তৎপরতা। ধোঁয়ার কুণ্ডুলিতে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। প্রচণ্ড তাপ এবং বাতাসের কারণে জেরুজালেম থেকে ছড়িয়ে পড়ে দাবানল। ইসরায়েলি দমকল বাহিনী ছাড়াও বিমান এবং হেলিকপ্টার দিয়ে নেভানো যাচ্ছে না আগুন। এই অবস্থায় বিমান বাহিনী এবং আইডিএফ ইউনিট সহ ইসরায়েলি পুলিশদের দমকল বাহিনীকে সব দিক দিয়ে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বেশ কয়েকটি দেশের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছে ইসরায়েল। জারি করা হয়েছে জরুরি অবস্থাও। বোমা ও বুলেটের আঘাতে গাজায় নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের বিচার করতেই যেন ইসরায়েলিদের উপর গজব নাজিল করলেন মহান রব। দাবানলের তাণ্ডব দিয়ে বুঝিয়ে দিচ্ছেন বিধাতার কাছে কতটা ভয়াবহ হতে পারে বর্বরতার বিচার। জ্বলন্ত দাবানলের কাছে ইসরায়েলিদের অসহায়ত্বের দৃশ্য দেখার পর এমনটাই মনে করছেন অনেক নেটিজেন। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় এই দাবানলের থাবা এমন একটা সময় বসল যখন কথিত স্বাধীনতা দিবস পালনে বুধবার থেকে প্রস্তুত হচ্ছিল ইসরায়েলিরা। 1948 সালের 14 মে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে সেই ভূখণ্ডকে নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে ইসরায়েল। এত বছর পরও তাদের দখলদারিত্ব থামেনি। এবার দাবানলের হানায় ইসরায়েলিদের 77তম স্বাধীনতা দিবস পালনে ভাটা পড়ল। বারবেকিউ পার্টি সহ অনেক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আবারও মে দিবসের খবর। শ্রমিক দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি ও সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনার কাছে জানতে চাই যে প্রেস ক্লাবের সামনে কোন কোন সংগঠন এখন সমাবেশ করছে আর শ্রমিকের অধিকার আদায়ে কি বলছেন বক্তারা? আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে ডে যেটাকে বলা হয়, সেটি উপলক্ষে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে আজকের পুরো ঢাকা শহর জুড়ে চলছে। এই মুহূর্তে রয়েছে প্রেস ক্লাবের সামনে বলা যায় যে
এখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমাবেশ, মানববন্ধন, র্যালি, স্লোগান সবই চলছে। এই মুহূর্তে কিন্তু মুখর অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে শ্রমিকরা রয়েছে, বিভিন্ন ফেডারেশন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন কিংবা ট্রেড ইউনিয়ন, তাদের যে সদস্যরা রয়েছে, গার্মেন্টস শ্রমিকরা রয়েছে, হোটেল রেস্তোরাঁ শ্রমিকরা রয়েছে, পরিবহন শ্রমিক রয়েছে, বিভিন্ন রকমের যে সংগঠনগুলো রয়েছে তাদের এখানে শ্রমিকরা মানববন্ধন করছেন, র্যালি করছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে আরও একটি র্যালি এখানে এসেছে এবং সেই র্যালি থেকে বা এই মানববন্ধনগুলো থেকে কিন্তু বারবারই দাবি জানানো হচ্ছে যে শ্রমিকদের ন্যায্য অধিকার কিংবা শ্রমিকদের যে বেতন ভাতা, শ্রমিকদের সুযোগ সুবিধা, সেগুলোকে সুনিশ্চিত করার যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন এলাকায় র্যালি করেছে। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে বলা চলে যে অনেকগুলো সংগঠন, প্রায় 20-30টির সংগঠন এখানে এই মুহূর্তে রাস্তায় নেমেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তারা এই মুহূর্তে দেখছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, তাদের একটি মানববন্ধন সমাবেশ চলছে এবং অন্যদিকে ট্রেড ইউনিয়ন ফেডারেশন, হোটেল শ্রমিক, বাংলাদেশ লেবার কংগ্রেস, বিভিন্ন ধরনের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলে ধরেছে। অর্থাৎ এই যে মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস কিন্তু তাদের জন্য। আজকের দিনটিতে মালিক শ্রমিক সবাই সমন্বিতভাবে কাজ করবে এমন দাবি দেওয়াই কিন্তু তারা করছেন। তারা বেতন ভাতা, তাদের মজুরি, সুযোগ সুবিধা, ছুটি ছাটা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু তারা এই সমাবেশ বা র্যালি থেকেই দাবি দেওয়াগুলো তুলছেন যাতে সমান অধিকার নিশ্চিত করা হয়। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে সবশেষ খবর। মহান মে দিবস উপলক্ষে প্রেস ক্লাবের সামনে র্যালি সমাবেশ করছে বেশ কিছু রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনগুলো। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সভ্যতা নির্মাণের কারিগর হয়েও নিষ্পেষিত শ্রমিক সমাজ, অধিকার আদায়ে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের মিছিল সমাবেশ। অবশেষে ৩৩ বছর পর কথা রাখলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা ৩১ জুলাই ভোট গ্রহণ। পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার ও পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। হস্তশিল্প, কৃষি পণ্য বেচা কেনায় দিনে কোটি টাকা লেনদেন। এবং ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল, দিশেহারা নেতানিয়াহু প্রশাসন, বিদেশি সহায়তার আহ্বান, সরিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদের। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়াও এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।